শুরু করছি অন্তরালে আগুন। লিখনিতে তানিশা সুলতানা। পর্ব সংখ্যা 22। মানিকগঞ্জ জেলার সব থেকে সুন্দর এই ব্রিজ হরেক রকমের লাইটিং এবং সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট এর জন্য বেউথা বিখ্যাত। বিভিন্ন জেলা থেকেও ভ্রমণপ্রিয় মানুষরা আসে এখানকার খাবার টেস্ট করতে। তাছাড়া এখানে অবস্থিত প্রধানমন্ত্রী তালুকদার মহল। একটু তো স্পেশাল হতেই হবে, আভিজাত্য ভরপুর থাকতেই হতো। রাত 12টা বেজে 1 মিনিট। তারিখ এবং দিন পাল্টে গিয়েছে। 60 সেকেন্ড আগে ছিল থার্সডে 15 জানুয়ারি, আর এখন দেখাচ্ছে ফ্রাইডে 16 জানুয়ারি। 60 সেকেন্ড কয়েকবার শ্বাস টানা যায়, বড় জোর 40 বার। 60 সেকেন্ড কয়েকবার শ্বাস টানা যায়, বড় জোর 40 বার। আর চোখের পলক পড়বে 4 থেকে 5 বার। গুনতে গেলে খুবই কম, কিন্তু তার মূল্য অনুভব করতে গেলে বিশাল বড় ব্যাপার। এই 60 সেকেন্ডের মূল্য কেউ স্টুডেন্টকে জিজ্ঞাসা করো, সেই স্টুডেন্টকে জিজ্ঞাসা করো যার রাত পোহালেই ফর্ম ফিল আপ করতে হবে, অথচ হাতে একটা পয়সা নেই। 60 সেকেন্ডের ব্যবধানে নতুন তারিখের সূচনা হবে আর ফর্ম ফিল আপের ডেট চলে যাবে। যারা অর্থ সংকটে ভোগে তারাই জানে এক একটা নতুন দিনের কতটা মূল্য। অনু যখন পতিতালয়ে ছিল বা রাঙামাটির সেই জঙ্গলে মৃত্যুর লড়াই করছিল, তখনই হাড়ে হাড়ে সময়ের মূল্য অনুভব করা গিয়েছে। আর কিছু মুহূর্ত আগে সেখানে নয়ন উপস্থিত হলে এত কিছু হতোই না। নয়ন এবং নুপুর বেউথা ব্রিজের উপরে চলে আসে। শুনশান নিরাপদে বিরাজ করছে। তারা দুজন ছাড়া আশেপাশে একটা মাছিকেও দেখা যাচ্ছে না। তালুকদার মহল আলো ঝলমল করছে, মনে হচ্ছে পৃথিবীর সকল আলো সেখানে এসে জড়ো হয়েছে। আসমানি থালার মতো বিশাল বড় চাঁদ উঠেছে। সে চাঁদের আলোতে নূপুরের সুন্দর মুখখানা আরো সুন্দর দেখাচ্ছে। কপালে সাদা রয়ের ব্যান্ডেজখানা জলজল করছে। নয়নের ইচ্ছা করছে চাঁদকে একটু ছুঁয়ে দিতে, বুকের মধ্যে জাপটে জড়িয়ে ধরতে, আর সব সীমা পেরিয়ে ভালোবাসার অতল সাগরে ডুবে যেতে। এই সুন্দর রাতকে তাদের ভালোবাসার সাক্ষী বানাতে। নূপুর কি বুঝলো নয়ন তালুকদারের মনের কথা? হয়তো তাই। সে নিজের তুলতুল হাতখানা এগিয়ে নয়নের শক্তপোক্ত হাতে আলতো স্পর্শ করে এবং বলে, নয়ন, আপনি আবির ভাইয়ের ব্যাপারটা সামনে এনেছেন, তাই না? আমি জানতাম আমার নয়ন বদলে যাবে। সে সাহায্য করবে আমায়, সবভাবে হিসেব নেবে। নূপুরের চোখ দুটো চকচক করছে, বড্ড বেশি খুশি হয়েছে যেন। নয়ন যাবে বলে, তুমি খুশি হয়েছ? হব না? নায়েব তালুকদার জনসম্মুখে কি লজ্জাজনক পরিস্থিতিতে পড়ল। তার দাপট নড়বড় হয়ে গেল। এটাই তো চাই আমি, আপনার বাবার সকল কুকর্ম ধরা পড়ে যাক। নয়ন নূপুরের হাত দুটো মুঠোয় পুরে বলে, যা চাইবে তাই হবে। গড প্রমিস, তোমার সকল ইচ্ছা পূরণ করব। শুধু আমার কাছে থাকিও চাঁদ। যতক্ষণ আমি বেঁচে আছি আমায় ছেড়ে যেও না। ইতিমধ্যে বেউতা ব্রিজের রেলিং এর উপর বসে পড়েছে নূপুর। নয়নের গলা জড়িয়ে ধরে ঠোঁটের ফাঁক থেকে সিগারেট নিয়ে নেয় এবং সেটা ছুঁড়ে ফেলে শূন্যে। আগুনে পুড়ে কালচে হয়ে যাওয়া ঠোঁটে আঙুল বুলিয়ে দিতে দিতে বলে, জানি না কি হলো, কেনই বা হলো। আপনাকে আমার পছন্দ ছিল না, কিন্তু আপনার গান প্রথম থেকেই ভীষণ প্রিয়, আর এখন আপনিও প্রিয় হয়ে উঠলেন, অথচ আপনাকে ভালোবাসার মতো একটা কারণও নেই। ভীষণ বাজে একটা মানুষকে কারণ ছাড়া কি করে এতটা ভালোবাসা যায় নয়ন? কিভাবে ভরসা করতে পারি আপনাকে? কেন মনে হয় আপনার কাছে আমি সবচেয়ে বেশি নিরাপদ? কেন বা আপনার বুকে মাথা রেখে কথা দিতে ইচ্ছা করছে আপনাকে ছেড়ে আমি কোনোদিন যাব না, কখনো না। আপনাকে ছাড়া আমি নিজেই থাকতে পারি না। এ কি জাদু করলেন আমায়? নয়ন হাসে, গোলগাল মুখখানা, উঁচু নাক, ছোট ছোট চোখ দুটো, ঘন চাপদাড়ির মাঝে গোলাপি রঙের ওষ্ঠ। হাসলে তাকে ভীষণ সুন্দর দেখায়, দৃষ্টি ফেরানো দায়। তবে আজকের হাসিটা আরো একটু বেশি সুন্দর। চাঁদের আলো দুজনকে যেন পাহারা দিচ্ছে। আসমানে অবস্থিত মিটিমিটি শত তারা তাদের ভালোবাসার সাক্ষী। নয়ন বলে, ভালোবেসো না আমায়, দুর্বল হইও না। আমি আগুন, তুমি পুড়ে ছাই হবে। অনুকে করা প্রতিজ্ঞা ভুলে যাবে, পাগল হবে, নিজের অস্তিত্ব আর আত্মসম্মান বোধ বিলীন করে দিবে আমার মাঝে। নূপুর বড্ড মায়া মেশানো কণ্ঠস্বরে বলে, আপনি চান না আমি পাগল হই? না, আমি চাই আমার চাঁদ স্ট্রং থাকবে,
ভালোবাসায় ঘৃণা, সংসার কিংবা মায়া কোনো কিছুই তাকে পিছু হটাতে পারবে না। আমার মাঝে নিজেকে সীমাবদ্ধ করবে, প্রতিদিন প্রতিবাদ ভুলে যাবে, চোখে চোখে কথা বলতে পারবে না। এমন চাঁদ আমার চাই না। আমি আমার হয়ে থেকো, আমার বুকে মাথা রেখো, এমনই তেজি স্বরে প্রতিবাদ করবে, ধ্বংস করবে সব। প্রতিউত্তরে নূপুর নয়নকে জড়িয়ে ধরে, তার প্রশান্ত বুকে মাথা রেখে আখি পল্লব বন্ধ করে ফেলে। দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে দুগাল বেয়ে। আমি কিচ্ছু করতে পারছি না। আম্মু বলে, নূপুর নিজের জন্য বেঁচো না, অন্যায়ের সঙ্গে কখনোই আপোষ করিও না। বিশ্বাস করুন, আমি কোনোদিনও নিজের কথা চিন্তা করিনি, কিন্তু অন্যের জন্য কিছু করতে পারিনি। অনেকে বাঁচাতে পারলাম না। অবশ্য ও মরে যাওয়াতে আমি খুব বেশি দুঃখ পাইনি। এভাবে বাঁচা যায় নাকি? আমার অনু অনেক কষ্ট পেয়েছে। ও যতদিন বেঁচে থাকতো এই কলঙ্ক আর যন্ত্রণা নিয়ে বাঁচতে হতো। ভুল বললে চাঁদ, কলঙ্ক বেশি দিন থাকে না। সঠিক মানুষ জীবনে আসলে কলঙ্ক মুছে যেতে সময় লাগে না। সিফাত ভালো মানুষ, সে অনুকে অসম্ভব ভালোবাসে। অনুর উচিত ছিল তাকে আর কিছুদিন সময় দেওয়া। স্নেহা বলল আমায়, পরজন্ম হবে না, এ জন্মেও আপনাকে পেলাম না। আসলেই পরজন্ম হবে না চাঁদ, কোনো ইচ্ছে অপূর্ণ রেখো না। কথাখানা নূপুরের বুকে গিয়ে বিঁধে, বুকের ভেতরটা কাঁপতে শুরু করে, হাতের বাঁধন শক্ত করে, যেন চামড়া ভেদ করে বুকের ভেতর ঢুকে পড়বে। জোরে জোরে শ্বাস টানতে শুরু করে। রাগ এবং জেলাসিতে অসহ্য যন্ত্রণা হতে শুরু করে নূপুরের হৃদয়ে। নয়ন বুঝল কি? সে নূপুরের চুলের ভাঁজে হাত ঢুকিয়ে ভরসা স্বরে বলে, আমার জীবনে তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারীর অস্তিত্ব নেই। নয়ন তালুকদারের নূপুর শিকদার ছাড়া গোটা দুনিয়া আর কোনো দুর্বলতা নেই। মৃত্যুর পরে 7 মিনিট মানুষের মস্তিষ্ক সজাগ থাকে। আমি সেই 7 মিনিটও আমার চাঁদের জন্য বরাদ্দ করে রেখেছি। এবার একটু শান্তি লাগতে শুরু করে নূপুরের। হঠাৎ করে চোখ পড়ে বেওথা নদীর মাঝে সুন্দর একটা নৌকা ভেসে আছে। মিস্টার বেয়াদব, আমি ওই নৌকায় যেতে চাই। নূপুর বললে তো নয়ন আসমান হাতে চাঁদটা নিয়ে আসতেও প্রস্তুত। আর এই নৌকায় নিবে না, এটা হতেই পারে না। তাই ও নূপুরের হাত ধরে ব্রিজ থেকে নিচে নেমে পড়ে। আসলে নৌকাটা বেশ সুন্দর, ছাদ ওয়ালা নৌকা, ছোটখাটো একটা ঘরের মতো, লাল নীল লাইটিং এবং তরতাজা গাঁদা ফুল দিয়ে ডেকোরেশন করা। খুশিতে নূপুরের দু চোখ চকচক করে ওঠে, তাড়াহুড়া করে নৌকায় উঠে পড়ে। বাইরের দিকটা যতটা সুন্দর, ভেতরে আর তার থেকেও বেশি সুন্দর। স্নেহা বিশাল বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বাঁচতে হবে তাকে, ভালো থাকতে হবে। একটা জীবন এভাবে নষ্ট করা ঠিক হবে না। তাই বড় বোন সিনথিয়াকে কল করে, স্নেহা, তুমি ভেবে বলছো তো? আগে কত বলতাম আমার কাছে চলে আসো, আসতে চাইতে না, কিন্তু এখন? সিনথিয়ার কথার উত্তরে স্নেহা বলে, আমি বাঁচতে চাই আপু, এভাবে আর পারছি না। তাকে না দেখে 2টা ঘন্টা থাকতে পারো না তুমি? সারা জীবন থাকবে কিভাবে? আমরা যাকে সব থেকে বেশি ভালোবাসি, সে আমাদের সবার আগে ছেড়ে চলে যায়। একটা জীবন কেটে যাবে, দিনগুলোও ফুরিয়ে যাবে, শুধু মনে থাকে আফসোস। দুদিনের দুনিয়া আফসোস, বিষণ্ণতা আর দীর্ঘশ্বাসে পেরিয়ে যায়। ঘুমানোর শান্তি ভুলে যেতে হয়, শোক শব্দটা সঙ্গে বিচ্ছেদ হয়। একটা সময় চোখের পানিও শুকিয়ে চৌচুর মরুভূমির ন্যায় হয়ে যায়। শুধু দীর্ঘশ্বাস ফুরায় না। দিন শেষে কিংবা গভীর রাতে আনমনে আসমান পানে তাকিয়ে মনটা বড্ড আফসোস নিয়ে বলে ওঠে, ইস, যদি পেয়ে যেতাম। রাত প্রায় 2টো বাজতে চলল। সিফাত নিজ কক্ষে বারান্দায় বসে আছে, দৃষ্টি আসমানে অবস্থিত থালার মতো চাঁদের পানে। ধবধবে সাদা চাঁদের গায়েও কালো কালো কিছু দাগের দেখা মেলে। জমিন থেকে স্পষ্ট বোঝা যায় না সেটা আসলে কিসের দাগ। হয়তো কলঙ্কের। আসমানের চাঁদও বোধহয় অনুর মতো কলঙ্কিনী। কলঙ্কের দাগ নিয়ে দিব্যি মানুষকে আলোকিত করছে। তাহলে অনু কেন বাঁচতে পারল না? চাঁদের মতো সেও তো পৃথিবীকে বুড়ো আঙুল দেখিয়ে কলঙ্ককে শক্তি বানিয়ে বাঁচতে পারত। তাদের ছোট্ট একটা সংসার হতো, সেখানে অভাব থাকলেও ভালোবাসার কোনো কমতি থাকতো না। অনু কেন পারলো না? যদি নাই বা পারবে, নাই বা বাঁচবে, তাহলে এত যত্ন নিয়ে ভালোবাসতে কেন শেখালো? বেইমানি করলো অনু।
শিমলি বেগম সিফাতের কাঁধে হাত রাখে, মায়া মেশানো স্বরে বলে, বাজান, ঘরে চলো। সিফাত দীর্ঘশ্বাস ফেলে বলে, মা, তোমার মনে আছে বাবা মারা যাওয়ার কিছুদিন পরে কোনো একটা বিষয় নিয়ে তুমি প্রচন্ড রেগেছিলে? আমি একা একা রান্না করতে গিয়ে ভাত ফেলে দিয়েছিলাম। সেটা দেখে তোমার রাগ আরো বেড়ে যায়। তখন তুমি অভিশাপ দিয়েছিলে, জীবনে শান্তি পাবি না, জ্বলে পুড়ে মরতে হবে তোকে। দেখো না মা, তোমার অভিশাপ লেগে গেছে। আমি জ্বলছি, আমার জীবনটা ছারখার হয়ে গেছে। হয়তো আর বেশি দিন বাঁচবো না। এই যন্ত্রণা নিয়েই দুনিয়া ছাড়বো। সেদিনটার কথা মনে পড়লে শিমুলি বেগম হাউমাউ করে কেঁদে ওঠে। ছেলের মাথাখানা নিজের বুকের সঙ্গে চেপে ধরে। রাগের মাথায় বলেছিলাম আব্বা, মন থেকে বলিনি। বলেছিলে মা, মন থেকেই বলেছিলে। আমার জীবনটা ছাড়খাড় হয়ে গেল। বেঁচে থেকেও মরে গেলাম আমি। বেওথা ব্রিজের ওপর উত্তর পাশে একটা বড় বাড়ি রয়েছে, সেটা বোলটুর। বেওথা ব্রিজের উত্তর পাশে একটা বাড়ি রয়েছে, সেটা বোলটুর। সে নিজ কক্ষে জানালা দিয়ে এতক্ষণ নয়নের উপর নজর রাখছিল। কেন জানি তাকে এক সেকেন্ডের জন্য চোখের আড়াল করতে ইচ্ছা হয় না বোলটুর। মন চায় সারাক্ষণ আঠার মতো নয়নের পেছনে লেগে থাকতে, কিন্তু পারে না। তাই চেষ্টা করে দূর থেকে হলেও নজর রাখায়। ফুল দিয়ে সাজানো ওই নৌকাখানা অনেকক্ষণ আগে থেকে দেখছে সে, এবং চিন্তা করছে কে রেখেছে ওটা ওখানে, আর কেন বা এত সুন্দর করে সাজিয়েছে। কোনো শত্রুপক্ষের কাজ নয় তো? বল্টুর চিন্তা ভাবনা আরো একটু বাড়িয়ে দিয়ে নৌকায় উঠে পড়ে নয়ন এবং নূপুর। উঠেছে তো উঠেছে, একদম ভেতরে চলে গিয়েছে। অসহায় বল্টু দাঁত দিয়ে নখ কাটতে কাটতে গভীর ভাবনায় বিভোর হয়। নরম একখানা বালিশ থেকে তাতে মাথা রেখে শুয়ে পড়ে নূপুর। তাকায় নয়নের মুখ পানে। লাল নীল ফেয়ারি লাইটের আলোতে লোকটার চেহারা আদল একটু পাল্টে গিয়েছে। পাল্টায়নি শুধু, টকটকে লাল চোখ দুটো। কিছু মুহূর্ত হবে সে সিগারেট খাচ্ছে না, তবুও চোখ দুটো লাল কেন? তারপর কেমন জানি অস্থির অস্থির লাগছে তাকে। আর ইউ ওকে নওয়ান? নওয়ান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আঁখি পলক বন্ধ করে আর ইউ ওকে নওয়ান? নওয়ান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আঁখি পলক বন্ধ করে ফেলে এবং হাসকে স্বরে বলে, আই এম নট ডান। নূপুর কেঁপে ওঠে। নওয়ান সাধারণত এমনভাবে কথা বলে না, তবে আজকে কি হলো? শরীর খারাপ করছে কি? তাড়াহুড়া করে উঠে পড়ে। নয়নের কপালে হাত রেখে চেক করে জ্বর এসেছে কিনা, কিন্তু শরীরের তাপমাত্রা স্বাভাবিক দেখে হাতখানা সরিয়ে নিতে চাইলে নয়ন হাত ধরে এবং সেটা বুকে বাঁ পাশে এনে চেপে ধরে। ইটস হার্টস হেয়ার। আই নিড ইউ। উইল ইউ বি ইন্টিমেট উইথ মি? নূপুর শুকনো ঢোক গিলে এবং নিজের হাতখানা সরিয়ে আনার চেষ্টা চালায়, তবে নয়ন ছাড়ে না। সে জবাবের আশায় তাকিয়ে থাকে নূপুরের মুখ পানে, তবে বেশিক্ষণ না। কিছু মুহূর্ত পরে সে নূপুরকে জড়িয়ে ধরে শক্ত করে। পরপরই নিজ কার্য হাসিল করতে ব্যস্ত হয়ে পড়ে। ভালোবাসার অতল সাগরে ডুবে যায়। চরম উন্মাদনার মুহূর্তে নয়ন শুধু একবার জিজ্ঞাসা করে, আর ইউ ওকে? নূপুর জবাব দিতে পারেনি। কথা বলার শক্তি কিংবা ইচ্ছে কোনোটাই ছিল না তার। 3:40 নূপুরকে নিয়ে বাসায় ফিরে নয়ন। গেট খোলাই ছিল। দারোয়ান দুজনে বেঘরে ঘুমাচ্ছে। ঘুমানোরই কথা। রাত তো আর কম হলো না। ঘুম নেই শুধু স্নেহার। সে এখনো ব্যালকনিতে দাঁড়িয়ে। নয়ন বাসায় নেই। চারদিকে শত্রু। কখন কে বদলা নিয়ে ফেলবে কে জানে। মানুষটা এসব বুঝলে তো সে নিজের মতো চলাফেরা করবে, কাউকে পরোয়াই করে না। অথচ তার বোঝা উচিত কেউ একজন তার চিন্তায় ঘুমাতে পারে না। এখন নয়নকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে স্নেহা। কোলে নূপুরকে দেখে একটু জেলাস হলেও নিজেকে সামলে নেয় এবং চলে যায় কক্ষে। এখন একটু ঘুমাতে হবে, না হলে আবারও হাসপাতালে ছুটতে হবে। তবে ঘুম যে বড্ড স্বার্থপর, সহজে ধরা দিতে চায় না। নয়ন নূপুরকে নিয়ে নিজ কক্ষে চলে আসে। তাকে বিছানায় শুয়ে দিয়ে নিজে ওয়াশরুমে ঢুকে পড়ে। নূপুর আধো চোখ মেলে নয়নের চলে যাওয়া দেখে এবং বিড়বিড় করে বলে, মানুষ মরে গেলে তো বেঁচে যায়। বেঁচে থেকে প্রতি মুহূর্তের মৃত্যুর স্বাদ গ্রহণ করার মাঝে রয়েছে সমস্ত পাপের শাস্তি।